প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাহবুবুর রহমান সৈয়দা জামিলা খাতুন বালিকা বিদ্যালয় ও কলেজে বাংলা বিষয়ের প্রভাষক হিসাবে কাজ করছি। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের লোকলোকান্তর কবিতাটির রচনা কৌশল ও আঙ্গিক গঠন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি চলমান এ বৈশ্বিক মহামারীর মধ্যেও আল্লাহ রহমতে তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় ও আল্লাহ রহমতে ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা লোকলোকান্তর কবিতাটির রচনা কৌশল ও আঙ্গিক গঠন নিয়ে আলোচনা করি। লোকলোকান্তর কবিতাটি কবিয়াল মাহমুদের একটি সনেট। এটি তার প্রথম কাব্যগ্রন্থ লোকলোকান্তর এর শিরোনাম কবিতা। শুধু তাই নয়, তার যে কয়টি উল্লেখযোগ্য বা শ্রেষ্ঠ সনেট রয়েছে তার একটি। লোকলোকান্তর কবিতায় কবিয়াল মাহমুদ তার কাব্যবোধ ও কাব্যচেতনাকে সাদা এক সত্যিকার পাখির প্রতিমায় বা প্রতীকে উপস্থাপন করেছে। প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্টির মধ্যে এ পাখির বসবাস। তার সৃষ্টির প্রেরণা চিরায়ত গ্রাম জীবন। সনেট কবিতার একটি বিশেষ রূপকল্প। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলায় সনেটের নাম দিয়েছেন বা নামকরণ করেছেন চতুর্দশ পদী কবিতা। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার চতুর্দশ পদী গ্রন্থতেই সনেটের নিয়মনীতি বেঁধে দিয়েছেন পাশ্চাত্যের মূল ধারাকে অক্ষুণ্ণ রেখে। এ ধারায় মধুসূদন বলেছেন একটি সনেটে 14টি পংক্তি থাকা আবশ্যক। প্রতিটি পংক্তিতে থাকবে 14টি অক্ষর। এ পংক্তিগুলো আবার 2টি স্তাবকে বিভক্ত। প্রথমে 8টি পংক্তি নিয়ে একটি স্তাবক, যাকে বলে অষ্টক। এরপর 6টি পংক্তির একটি স্তাবক থাকে, তাকে বলে শতক। অষ্টকে কবির ভাবকল্পনা ইঙ্গিত লাভ করে। অষ্টকে যে ভাবকল্পনা ইঙ্গিত লাভ করে, শতকে তা বিস্তৃতি লাভ করে। অর্থাৎ অষ্টকে দেয় ভাবের প্রবর্তনা, আর শতকে দেয় ভাবের পরিণতি। অষ্টক এবং শতকের আলাদা মিলবিন্যাস আছে। অষ্টকের মিলবিন্যাস এরূপে: ক, খ, খ, ক। শিক্ষার্থীবৃন্দ, হোয়াইট বোর্ডের দিকে ফলো করো।
অষ্টকের মিল বিন্যাস ক খ খ ক ক খ খ ক অর্থাৎ প্রথম পংক্তি, চতুর্থ পংক্তি, পঞ্চম পংক্তি ও অষ্টম পংক্তির মধ্যে এক ধরনের মিল রয়েছে এবং দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তম পংক্তির মধ্যে আরেক ধরনের মিল রয়েছে। আর ষটকের মিল বিন্যাস আলাদা আলাদা রূপে পাওয়া যায়। কখনো গ গ ঘ গ ঘ গ ঘ অথবা গ ঘ ঙ গ ঘ ঙ। অষ্টকের মিল বিন্যাস এরূপে ক খ খ ক ক খ খ ক। ষটকের মিল বিন্যাস গ ঘ গ ঘ গ ঘ অথবা ঘ গ ঘ ঙ ঘ ঘ ঙ। তো এ স্থানে 4 যোগ 4 8, এ স্থানে 2 যোগ 2 যোগ 2 2 2 2 6 অথবা 3 যোগ 3 6। প্রথমে 8টি পংক্তি নিয়ে একটি স্তাবক যাকে বলে অষ্টক। ইতিপূর্বেও আলোচনা করা হয়েছে আমার প্রথম লোকলোকান্তর কবিতার আলোচনায়ও একথা বলা হয়েছে। ক খ খ ক 4 4 8। তো প্রথমে 8টি পংক্তি নিয়ে একটি স্তাবক যাকে বলে অষ্টক। এরপর 6টি পংক্তি নিয়ে একটি স্তাবক তাকে বলে ষটক। অষ্টকে কবির ভাবকল্পনা ইঙ্গিত লাভ করে, অষ্টকে যে ভাবকল্পনা ইঙ্গিত লাভ করে ষটকে তা বিস্তৃতি লাভ করে। দুইটি চৌপদী মিলে অষ্টক গঠিত হয়। চৌপদী দুইটি 4 4। আর ষটক গঠিত হয় দুইটি ত্রিপদী নিয়ে, অথবা এভাবেও হতে পারে গ ঘ গ ঘ গ ঘ অথবা ঘ গ ঘ ঙ গ ঘ ঙ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টক এবং ষটক নিয়ে আলোচনা করা হলো, যেটি ইতিপূর্বে প্রথম লেসনেও আলোচনা করা হয়েছে। যারা প্রথম ভিডিওটি দেখনি লোকলোকান্তর কবিতার, তাদের জন্যে পুনরায় আবার বলা। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা।
আর ষটকে থাকে ভাবের পরিণতি। অষ্টক এবং ষটক মিলে একটি অখণ্ড ভাবমণ্ডলে কবিতাটি আত্মপ্রকাশ করে এবং সমস্ত কবিতাটি পাঠে পাঠক একটি স্বতন্ত্র অনুভূতি উপলব্ধি করে। লোকলোকান্তর কবিতায়ও তাই দেখা যায়। এর অষ্টকে কি রয়েছে? এর অষ্টকে রয়েছে জীবনের স্বপ্ন কল্পনার যে প্রবর্তনা, আর ষটকে রয়েছে সেই স্বপ্ন কল্পনার চূড়ান্ত পরিণতি, যেটি আমরা লোকলোকান্তর কবিতায় দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গঠনের দিক থেকে সনেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পেত্রার্কীয় এবং শেক্সপিয়রীয়। লোকলোকান্তর কবিতায় অনিয়মিত ধরনের পেত্রার্কীয় পদ্ধতির অন্তমিল পাওয়া যায়। তাহলে আসো আমরা অন্তমিল নিয়ে কথা বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের টেক্সট বুক অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে বাংলা প্রথম পত্র বইটি রয়েছে, সেই বইটি হাতে নাও এবং কবিতাটি বের করো, লোকলোকান্তর কবিতাটি বের করো। আমি এখন দেখাবো যে লোকলোকান্তর কবিতায় অনিয়মিত ধরনের পেত্রার্কীয় পদ্ধতির অন্তমিল পাওয়া যায়। সেই অন্তমিল আমি দেখাবো। অষ্টকের অন্তমিল। অষ্টকের এবং ষটকের। অষ্টকের এবং ষটকের যে অন্তমিল সেটা আমরা বের করব। মূল বইটি হাতে নাও। সমস্ত কবিতাটির পংক্তি আমি পড়ব না, শুধুমাত্র বোঝানোর তাগিদে, বোঝানোর খাতিরে, বোঝানোর প্রয়োজনে আমি প্রথম পংক্তিটি পড়ব। এরপরে আমার যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আমি তোমাদের সাথে আলোচনা করব। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। অন্তমিলটা দেখো, পাখি, পরে রয়েছে ক্ষয় রস্যিকার খি, পাখি। এ পংক্তিকে আমরা ক দিয়ে চিহ্নিত করলাম, পাখি। দ্বিতীয় পংক্তি, এক চন্দনের ডালে, ডাল থেকে ডালে। তো ডালে এই শব্দটিকে আমরা খ দিয়ে শনাক্ত করলাম, ক খ।
পাখি প্রথম পংক্তিতে পাখি, দ্বিতীয় পংক্তিতে ডালে, তৃতীয় পংক্তিতে তালে। ডালে আর তালে, ডালকে কি দিয়ে লেখা হয়েছে? খ। তালে, ডালে তালে, এটাও খ। এরপরে রয়েছে সুগন্ধ পরাগে মাখা মাখি। মাখি, প্রথম পাখিকে ধরা হয়েছিল ক, চতুর্থ পংক্তিতে মাখা মাখি, পাখি মাখি। তো পাখি ক, মাখি, পাখির সাথে মাখির মিল রয়েছে, এটা ক। তো অষ্টকের মিল বিন্যাস ক, খ, খ, ক। যে মিল বিন্যাসটি পেত্রার্কীয় ঢঙে অথবা পেত্রার্কীয় পদ্ধতির অষ্টকের। এরপরে দেখো, আগেই বলেছি দুইটি চৌপদী মিলে অষ্টক গঠিত হয়। একটি চৌপদ হলো, চারটি পদকে শনাক্ত করলাম ক, খ, খ, ক। এরপরে আসো, যেহেতু দুটি চৌপদী মিলে অষ্টক গঠিত হয়। কোটরে, এইটাকে ধরলাম কোটরে, ক। ক, ক। কোটরে, নখ তীব্র লাল, লালকে ধরলাম খ। খ। তো কোটরে গেল, লাল গেল। ডাল, তো লাল আর ডাল, লালকে ধরছিলাম খ, ডাল লাল, এটাও খ। এরপরে তো বন্য ঝোপের ওপরে, কোটরের ওপরে, কোটরকে ধরা হয়েছিল ক, ওপরে ক। শিক্ষার্থীবৃন্দ, যে কথাগুলো ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম, দুইটি চৌপদী মিলে অষ্টক গঠিত হয়। এই চারটি, এই আটটি, এই চারটি পদ, এই চারটি পদ, অথবা এই চারটি পংক্তি, এই চারটি পংক্তি। তো আটটি পংক্তি নিয়ে হচ্ছে অষ্টক গঠিত। এখন আসো ষটকের অন্তমিল। তো প্রথম 8টি পংক্তি নিয়ে অষ্টক গঠিত, এরপর 6টি পংক্তির একটি স্তাবক থাকে, তাকে বলে ষটক। তো ষটকের মিল বিন্যাসটা বিভিন্ন রকমেরও রয়েছে। গ ঘ, গ ঘ, গ ঘ, অথবা দুটি ত্রিপদী নিয়েও ষটক গঠিত হয়। দেখি আমাদের আলোচ্য কবিতায় ত্রিপদী নিয়ে ষটক গঠিত হয়েছে না দুটি পদ নিয়ে ষটক গঠিত হয়েছে। প্রথম 8টি গেল, পরের 6টি আমরা দেখি। তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়। তো ভয় বলাই ছিল ঘ ঘ উ, গ ঘ উ, অথবা ঘ গ ঘ, গ ঘ, ক ঘ। এটাকে আমরা গ দিলাম, গ ধরলাম। ভয়, গ, এটাকে আমরা গ ধরলাম, গ।
কলমে ভালো দাগ পড়ে না, ভয়। এরপরে যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি, মণিকে দিলাম ঘ। বাঁধুনি, মণি বাঁধুনি, মণি নি বাঁধুনি নি, এটাও হইল গ। গ, দুঃখিত। গ, ভয় গ, মণি ঘ, বাঁধুনি ঘ, লোকালয় ভয় লয়, ভয় ছিল কি গ, গ, আমি যেন স্তব্ধ হয় শুনি, শুনি বাঁধুনি শুনি, বাঁধুনি ছিল ঘ, এটাও ঘ। দাগ পড়েন না, ঘ। কবিতার আসন্ন বিজয়, বিজয় ভয় জয়, গ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, ষটকের মিলবিন্যাসটা একটু খেয়াল করো। ষটকের মিলবিন্যাসটা কী রকমের? গ ঘ, ঘ গ, ঘ গ। চারটি, দুইটি ত্রিপদী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো ভাবছো এগুলো নিয়ে আলোচনার কি প্রয়োজন। আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, এগুলো আলোচনার প্রয়োজন রয়েছে। তোমাদের জানতে হবে, তোমাদের শিখতে হবে, এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাদের জন্য এগুলো অবশ্যই শিখতে হবে। আর উদ্দীপকে সনেট দিয়ে প্রশ্ন আসে, সেক্ষেত্রে এগুলো ভালো মতো বুঝতে না পারলে তোমরা উদ্দীপকের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের আনসার করতে পারবে না। তো অষ্টক এবং ষটকের মিলবিন্যাস তোমরা দেখলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে মন্তব্য ঘরে প্রশ্ন করো, আমি ইনশাল্লাহ উত্তর দিতে সচেষ্ট রইব। এখন আমরা লোকলোকান্তর কবিতাটির মাত্রাবিন্যাস আলোচনা করব। তো লোকলোকান্তর কবিতাটির অষ্টক এবং ষটকের মিলবিন্যাস দেখানো হলো। এখন আমরা লোকলোকান্তর কবিতাটির পর্ব মাত্রাবিন্যাস নিয়ে আলোচনা করব।
আমরা পূর্বে জেনেছি যে একটি সনেটে 14টি পংক্তি থাকে এবং মাত্রা থাকে 14টি। বিশেষ করে সাধারণত সনেট সাধারণত 14 মাত্রার হয়, তবে 18 মাত্রার সনেটও প্রচলিত আছে, যেটি আমরা লোকান্তর কবিতায় আমরা দেখতে পাই। তো আমি তোমাদের বোঝানোর খাতিরে, বোঝানোর সুবিধার্থে 4টি পংক্তি হোয়াইট বোর্ডে উপস্থাপন করেছি শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে। বাকিগুলো আমি বইয়ের সাহায্যে তোমাদের সাথে আলোচনা করব। লিখেছি পর্ব ও মাত্রা বিন্যাস। এখন পর্বটা কি একটু জানতে হয়। ধরো, আমার চেতনা যেন সাদা একটি সত্যিকার পাখি, একটি পংক্তি রয়েছে বা একটি চরণ রয়েছে। এক নিঃশ্বাসে কবিতার চরণের যতটুকু উচ্চারণ করা যায় তাই হচ্ছে পর্ব। আর মাত্রা হচ্ছে অক্ষর পরিমাপ করার সময় আমরা অক্ষর পরিমাণ বা পরিমাপ করার সময় হচ্ছে মাত্রা। তো এখন লোকান্তর কবিতাটির পর্ব এবং মাত্রা নিয়ে সংক্ষিপ্তাকারে আলোচনা হলো। এখন আসি যে এই কবিতাটির প্রথম পংক্তি বা চরণটিতে বিশেষ করে 2টি পর্ব রয়েছে। তো পর্বের সংজ্ঞা দিয়েছিলাম, এক নিঃশ্বাসে কবিতার চরণের যতটুকু উচ্চারণ করা যায়। যেমন আমার চেতনা যেন সাদা একটি সত্যিকার পাখি, এই পংক্তিটি বা চরণটি যখন আমরা পড়ি তখন এই যেন স্থানে এসে আমাদের থামতে হয়। তো এটা একটি এ থেকে এ পর্যন্ত একটি পর্ব, এ থেকে এ পর্যন্ত একটি পর্ব। তো পর্ব রয়েছে 2টো। এখন সনেট সাধারণত 14 মাত্রার হয়, তবে 18 মাত্রার সনেটেরও প্রচলন রয়েছে, যেটি লোকান্তর কবিতা আমরা দেখতে পাই। আমার চেতনা যেন, এই যে আমার একটি শব্দ রয়েছে, এই আমার শব্দটিতে 2টি অক্ষর রয়েছে। এখন অক্ষর কি? ইংরেজিতে বলে সিলেবল, বাংলায় বলে অক্ষর। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে এ বক্ষ স্পন্দনের ফলে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একেবারে একাত্রে উচ্চারিত হয় তাকে বলে অক্ষর। যেমন উচ্চারণ শব্দটিতে 3টি অক্ষর রয়েছে, উচ্চারণ। তেমনি আমার এই শব্দটিতে 2টি অক্ষর রয়েছে। তো এই যে 2টি অক্ষর রয়েছে, অক্ষরকে আবার ভাগ করেছে 2 ভাগে।
একটি হচ্ছে মুক্তাক্ষর, আরেকটি রয়েছে বদ্ধাক্ষর। তো মুক্তাক্ষর কোনটি? মুক্তাক্ষর বলতে আমরা কি বুঝি? যে অক্ষরে একটি মাত্র বর্ণ থাকে বা একটি বর্ণ নিয়ে একটি অক্ষর হতে পারে, অর্থাৎ যে বর্ণের পরে স্বরবর্ণ রয়েছে, যেমন আকে আমরা আ বলতে পারি, কিন্তু যখনই মার বলি তখনই মারও এরকম বলতে পারি না, আমাদের থেমে যেতে হয় এবং এ স্থানে ম রয়েছে, এরপরে আকার রয়েছে, এরপরে র রয়েছে, বয়শূন্য র রয়েছে। তো সেক্ষেত্রে মার বলতে গেলে আমাদের থেমে যেতে হয়। একাধিক বর্ণ মিলে অক্ষর হয়। যখন একাধিক বর্ণ মিলে অক্ষর হয় তখন তাকে বদ্ধাক্ষর বা যুগ্মধ্বনি অথবা রুদ্রাক্ষর বলা হয়। তো এই কবিতাটির প্রথম আলোচনায় আমি কবিতাটি কোন ছন্দে লেখা সেটি নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমাদের সুবিধার্থে, যারা দেখোনি তাদের সুবিধার্থে আমি পুনরায় আবার বলছি। এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা। তো অক্ষরবৃত্ত ছন্দ কি? যে ছন্দে যুগ্মধ্বনি শব্দের শেষে বসলে 2 মাত্রা আর শব্দের প্রথমে বসলে 1 মাত্রা। তো কথা হচ্ছে, বদ্ধাক্ষর শব্দের শেষে থাকলে 2 মাত্রা, শব্দের প্রথমে থাকলে 1 মাত্রা, আর মুক্তাক্ষরে 1 মাত্রা। মুক্তাক্ষর যেহেতু স্বরবর্ণ রয়েছে, 1 মাত্রা সংখ্যা 1 মার, বদ্ধাক্ষর এবং শব্দের শেষে রয়েছে সেক্ষেত্রে 2 মাত্রা। অনুরূপভাবে চেতনা, স্বরবর্ণ রয়েছে, তো স্বরবর্ণ রয়েছে না, স্বরবর্ণ রয়েছে 1 মাত্রা 1 1 1, যেন অনুরূপভাবে একই 1 1, সাদা 1 1, একটি নয়, একটি। তাহলে 1, এটা বদ্ধাক্ষর শব্দের প্রথমে থাকলে 1 1, আরেকটির জন্য 1। বদ্ধাক্ষর এজন্য 1, তি এজন্য 1, কার। আমরা কার উচ্চারণ করি না, সত্যিকার বলি। আর কার উচ্চারণ করতে গেলে স্বরবর্ণ আসে, সেক্ষেত্রে উচ্চারণটা সঠিক নয়। তো সত্যিকার, যেহেতু কার রয়েছে শব্দের শেষে, সেহেতু মাত্রা সংখ্যা হচ্ছে 2। পাখি, আ স্বরবর্ণ রয়েছে, স্বরবর্ণ রয়েছে 1 যোগ 1 যোগ 1। তাই দেখো, যোগ করে দেখো, 2 আর 1 3, 4 5 6 7 8। তো প্রথম পর্বে কয় মাত্রা থাকবে? প্রথম পর্বে থাকবে 8 মাত্রা, এবং দ্বিতীয় পর্বে কয় মাত্রা থাকবে? দ্বিতীয় পর্বে 1 2 3 4 5 6 7 8 9 10 মাত্রা।
অনুরূপভাবে বাকি চরণগুলো বা পংক্তিগুলো তোমরা দেখবে। ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ডের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। একটু ব্যতিক্রম রয়েছে একটার ক্ষেত্রে, বসে আছে সবুজ অরণ্যে। এ স্থানে প্রথম অংশে থাকার কথা, প্রথম পর্বে থাকার কথা 8 মাত্রা। সেক্ষেত্রে অরণ্যে শব্দটিতে মধ্যখণ্ডন অলঙ্কার ব্যবহৃত হয়েছে। তো মধ্যখণ্ডন অলঙ্কার বলতে বোঝাচ্ছে পর্ববিন্যাসকে প্রয়োজনে শব্দকে খণ্ডিত করার প্রয়াসকে মধ্যখণ্ডন বলে। তাহলে দেখো, বসে এক এক, আছে এক এক, সবুজ এক এক এক, অরণ্যে অরণ্যে, যেহেতু বদ্ধক্ষর রণ, শুরুতে এক, মাঝখানে হলো এক, এখন নে মুক্তাক্ষর এক এক। স্বাধীনভাবে ব্যবহৃত হলো অক্ষরবৃত্ত ছন্দে, তার মাত্রা হয় 2। এটা স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। অরণ্যে এক, চন্দনের ডাল। গুণে দেখো, এ স্থানে 8 মাত্রা, এ স্থানে 10 মাত্রা। অনুরূপভাবে এটিতেও তাই। এ স্থানে দেখো, দোলে বন্য পানলতা, পানলতা, পানো এক এক, ল অ তা আ, এক এক এক, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পর্ব এবং মাত্রা নিয়ে আলোচনা করলাম। উপরের পংক্তিগুলোতে আমরা 8 ও 10 মাত্রার 8 ও 10 মাত্রা চরণ, 10 মাত্রার চরণ দেখতে পাই বা পংক্তি দেখতে পাই। তো যেহেতু সনেট 18 মাত্রারও হয়, সেক্ষেত্রে লোকান্তর একটি উৎকৃষ্ট সনেট। পরিশেষে বলতে পারি, রচনা কৌশল ও আঙ্গিক বিচারে লোকান্তর একটি সার্থক এবং সফল সনেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় আর বেশি বাড়াবো না, অনেক সময় হয়ে গিয়েছে। তো পরবর্তী ক্লাসে পুরো কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটির শাব্দিক অর্থ, কবিতার চরণের শাব্দিক অর্থ, ভাবার্থ, এগুলো নিয়ে বিশদ আলোচনা হবে। তো সময় ক্ষেপণ করতে আর চাই না। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।